হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো রাজতরঙ্গিনী সম্পর্কে। ঠিক আছে, তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের বলে রাখি, তোমরা যারা যারা সিইও অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটির অন্তর্গত 4th সেমিস্টারে রয়েছে, তোমাদের যাদের যাদের ডিএসসিসি 5 রয়েছে, তাদের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা যারা ভাবছো তোমরা এই সেমিস্টার আমাদের সাথে অনলাইনে যুক্ত হবে, তোমরা স্ক্রিনে দুটো নম্বর দেখতে পাচ্ছ। এই দুটো নম্বর হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তো তোমরা এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো। এছাড়া আমাদের সাথে যুক্ত হওয়ার মাধ্যমে তোমরা যে যে সুযোগ সুবিধাগুলো পেয়ে যাচ্ছ সেগুলো হলো লাইভ ক্লাসেস, এছাড়া হাই কোয়ালিটি নোটস, এছাড়া রেকর্ডেড ক্লাস এবং কি 100% কমন সাজেশন। এছাড়া তোমাদেরকে একটু কোর্স ডিটেলসটাও বলে রাখি যে তোমাদের যাদের যাদের মেজর কোর্স রয়েছে, তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে 1199 টাকা। কিন্তু বর্তমানে তোমাদের জন্য একটি বিশেষ অফার রয়েছে যে তোমরা কেবলমাত্র 99 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করার মাধ্যমে এই সেমিস্টারের পুরো কোর্সটা কিন্তু আমাদের কাছ থেকে পারচেস করে নিতে পারছো। এই জন্য তোমাদের আর কোনো ধরনের কোনো পে করতে হবে না। ঠিক আছে, কেবলমাত্র 99 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করার মাধ্যমে তোমরা এই সেমিস্টারের পুরো কোর্সটা কিন্তু আমাদের কাছ থেকে পারচেস করে নিতে পারবে। তবে একটা কথা মনে রাখবে যে এই অফারটা কিন্তু কেবলমাত্র প্রথম 100 জন স্টুডেন্টদের জন্যই রাখা হয়েছে। তো স্টুডেন্টস, এই ছিল ইনফরমেশন। এবার আমরা আজকের আলোচনা শুরু করব। তো আলোচনার বিষয় প্রথমেই বললাম যে রাজতরঙ্গিনী সম্পর্কে। ঠিক আছে, তো দেখো, রাজতরঙ্গিনী সম্পর্কে বলা যায় যে আদি মধ্যযুগের ইতিহাস জানার জন্য সাহিত্যিক উপাদানের মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হলো কি রাজতরঙ্গিনী। ঠিক আছে, যেমন দেখো বলা হয়েছে যে আদি মধ্যযুগের ইতিহাসের উপাদান হিসেবে রাজতরঙ্গিনী একটি অনন্য এবং কি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রন্থ। ঠিক আছে, তো রাজতরঙ্গিনী শব্দের অর্থ কি বা রাজতরঙ্গিনী কথার অর্থ কি? রাজাদের নদী বা হলো যে রাজাদের ইতিহাসের স্রোত। ঠিক আছে, তো এটি ভারতের ইতিহাসে এমন একটি উপাদান যা আধুনিক ঐতিহাসিক পদ্ধতির বৈজ্ঞানিক নিয়ম মেনে লেখা হয়েছে। এটা পরে বলছি, আগে এটা দেখে নাও যে এই গ্রন্থটি কে রচনা করেছিলেন, কবে রচনা করেছিলেন এবং কোন ভাষায় রচনা করেছেন। তো দেখো, এই ক্ষেত্রে বলা যায় যে গ্রন্থটি দ্বাদশ শতকে কাশ্মীরের বিখ্যাত কবি ও পণ্ডিত কলহন রচনা করেন। ঠিক আছে, তো এটি কে রচনা করেছেন? কাশ্মীরের একজন বিখ্যাত কবি বা পণ্ডিত যার নাম কি কলহন, তিনি এই গ্রন্থটি রচনা করেছিলেন কবে? দ্বাদশ শতকে। ঠিক আছে, এবং কোন ভাষায় রচনা করেছিলেন? মূলত উচ্চ মানের সংস্কৃত ভাষায় তিনি এই গ্রন্থটি রচনা করেছিলেন। ঠিক আছে, তো কে, কবে এবং কোন ভাষায় রচনা করেছিলেন এই গ্রন্থটি? তো বলা যায় যে কলহন রচনা করেছিলেন দ্বাদশ শতকে। কোন ভাষায়? উন্নত মানের সংস্কৃত ভাষা বা সংস্কৃত ভাষায়। ঠিক আছে, তো দেখো এখানে বলা হয়েছে যে ভারতের ইতিহাসের এই গ্রন্থটি এমন একটি উপাদান যাকে আধুনিক ঐতিহাসিক পদ্ধতি বা বলা যায় যে বৈজ্ঞানিক নিয়ম মেনে লেখা হয়েছে। অর্থাৎ এই কথার অর্থ হলো যে কলহন যিনি ছিলেন তিনি কি করেছেন? কেবলমাত্র জনশ্রুতি বা লোককথার উপর নির্ভর করে এই গ্রন্থটি রচনা করেনি। তিনি কি করেছিলেন? বিভিন্ন যে সাক্ষ্য অর্থাৎ প্রত্নতাত্ত্বিক উপাদান, সাহিত্যিক উপাদান, তা ভালোভাবে যাচাই করে তিনি এই গ্রন্থটি রচনা করেছিলেন। তো এই যে পদ্ধতি, কেবলমাত্র জনশ্রুতি বা লোককথার উপর নির্ভর না করে নিজের থেকে বিভিন্ন সাক্ষ্য যাচাই করে গ্রন্থ রচনা করা, একেই বলা হয় কি আধুনিক ঐতিহাসিক পদ্ধতি বা বৈজ্ঞানিক পদ্ধতি। ঠিক আছে, তো তিনি এই পদ্ধতি অবলম্বন করে এই গ্রন্থটি রচনা করেছিলেন। ঠিক আছে, যার জন্য এই গ্রন্থটির যে দেওয়া বিভিন্ন তথ্যগুলি তার উপর কিন্তু নির্ভর করা যায়। ঠিক আছে, তো এবারে আমরা আলোচনা করব এই গ্রন্থের ঐতিহাসিক গুরুত্ব নিয়ে, অর্থাৎ এই গ্রন্থ থেকে আমরা কোন কোন তথ্য জানতে পারি তা নিয়ে। ঠিক আছে, তো দেখো, প্রথমত আমরা যা জানতে পারি তা হলো কাশ্মীরের ধারাবাহিক ইতিহাস সম্পর্কে। ঠিক আছে, যেমন দেখো বলা হয়েছে যে এই বই থেকে কাশ্মীরের আদি মধ্যযুগের 3টি প্রধান রাজবংশ কারকোট, উৎপল এবং কি লাহোর শাসনকাল সম্পর্কে জানতে পারি। অর্থাৎ কাশ্মীরের আদি মধ্যযুগে কাশ্মীরের যে 3টি রাজবংশের উত্থান ঘটেছিল, সেই 3টি রাজবংশের ইতিহাস সম্পর্কে আমরা জানতে পারি। এই 3টি রাজবংশের মধ্যে প্রথমে কারকোটদের উত্থান ঘটেছিল, তারপর উৎপলরা ক্ষমতায় এসেছিল, তারপর লোহারদের উত্থান ঘটেছিল। ঠিক আছে, তো তাদের এই যে ইতিহাস, এই ইতিহাস তাদের শাসনকাল সম্পর্কে জানতে পারি এই রাজবংশের। এছাড়া
তাদের যে রাজনৈতিক উত্থান পতন সে সম্পর্কে জানতে পারি। এক রাজবংশের পর আরেক রাজবংশ এই যে উত্থান পতন, সেই উত্থান পতন সম্পর্কে জানতে পারি এবং এই রাজবংশের আভ্যন্তরীণ যে বিভিন্ন রাজা বা শাসকরা ছিল তাদের চরিত্র সম্পর্কে আমরা কিন্তু জানতে পারি, অর্থাৎ সেই সময়কালের ইতিহাস জানতে পারি এবং রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে আমরা এই গ্রন্থ থেকে জানতে পারি। ঠিক আছে, এছাড়া দেখো আরো আমরা কি কি জানতে পারি। তো বলা হয়েছে যে বস্তুনিষ্ঠ ও কি নিরপেক্ষ ইতিহাস আমরা কিন্তু জানতে পারি। যেমন বলা যায় যে কল্হণ কোনো রাজার অন্ধ প্রশংসা করেনি, তিনি রাজাদের গুণের পাশাপাশি তাদের অত্যাচার, দুর্বলতা এবং রাজাদের ষড়যন্ত্রের কথাও নিরপেক্ষভাবে তুলে ধরেছেন। প্রকৃত পক্ষে আমরা কি দেখি যে প্রাচীন যুগে কোনো রাজার সময়কালে যদি তার কোনো কবি কোনো গ্রন্থ রচনা করে, ঠিক আছে, বা রাজার ওপর কিছু লেখালেখি করে, তাহলে সেই কবি কি করে, কেবলমাত্র রাজার গুণগান করে, ঠিক আছে, তার ত্রুটি বিচ্যুতিগুলি বা ভুল দিকগুলি তুলে ধরে না। ঠিক আছে, কিন্তু কল্হণ কি করেছেন, রাজাদের কেবলমাত্র গুণগানই তিনি গায়নি, বরং রাজার যে ভুল দিকগুলি তা তুলে ধরেছিলেন, বা বলা যায় যে রাজার দুর্বলতা বা রাজা অত্যাচারী ছিল কিনা সেই সমস্ত বিষয়েও তিনি কিন্তু এই গ্রন্থে তিনি সেই সমস্ত তথ্যগুলিও তুলে ধরেছেন, যার ফলে আমরা এই গ্রন্থ থেকে এক নিরপেক্ষ ইতিহাস জানতে পারি। ঠিক আছে, যার জন্য এই গ্রন্থটির ঐতিহাসিক গুরুত্ব কিন্তু অপরিসীম। ঠিক আছে, এছাড়া দেখো বলা হয়েছে যে তত্ত্বের সততা যাচাই। এক্ষেত্রে বলা হয়েছে যে কল্হণ ইতিহাস লেখার জন্য কেবল লোককথা বা কল্পনার উপর নির্ভর করেনি, যেটা আমি একটু আগেই বললাম। তো তিনি প্রাচীন মুদ্রা, ঠিক আছে, রাজকীয় দলিলপত্র, শিলালিপি এবং পুরনো মন্দির ধ্বংসাবশেষ পরীক্ষা করে তথ্য সংগ্রহ করেছিলেন। তো তিনি লোককথার উপর নির্ভর করে ইতিহাস রচনা করেনি, এই গ্রন্থটি রচনা করেনি, তিনি বিভিন্ন প্রমাণগুলি ভালোভাবে যাচাই করে এই গ্রন্থটি রচনা করেছিলেন। ঠিক আছে, তারপরে দেখো বলা হয়েছে যে সামাজিক ও অর্থনৈতিক চিত্র সম্পর্কে আমরা এই গ্রন্থ থেকে জানতে পারি তৎকালীন সময়ের। যেমন বলা হয়েছে যে সাম্যকালীন কাশ্মীরের সামাজিক যে বিভিন্ন রীতিনীতি ছিল, প্রথা ছিল, সেই সম্পর্কে জানতে পারি। এর পাশাপাশি দুর্ভিক্ষ, কর ব্যবস্থা, বন্যা এবং সাধারণ মানুষের অর্থনৈতিক কষ্টের বিবরণ এই গ্রন্থে পাওয়া যায়। ঠিক আছে, অর্থাৎ যে কাশ্মীরের তৎকালীন যে সামাজিক চিত্র, অর্থনৈতিক চিত্র জনগণের, সেই সম্পর্কেও আমরা কিন্তু এই গ্রন্থ থেকে জানতে পারি। ঠিক আছে, এছাড়া এই গ্রন্থের অন্যতম গুরুত্ব হলো যে ভৌগোলিক জ্ঞান সম্পর্কে আমরা এই গ্রন্থ থেকে জানতে পারি। যেমন কাশ্মীরের নদী, ঠিক আছে, পর্বত, গিরিপথ এবং কি বিভিন্ন শহরের অবস্থান কল্হণ অত্যন্ত নিখুঁতভাবে বর্ণনা করেছেন, যা ইতিহাস বুঝতে সাহায্য করে। অর্থাৎ কাশ্মীরে কি নদী রয়েছে, ঠিক আছে, সেই সম্পর্কে, অর্থাৎ কাশ্মীরের ভৌগোলিক অবস্থা সম্পর্কে আমরা কিন্তু বা ভৌগোলিক পরিস্থিতি সম্পর্কে আমরা জানতে পারি, যার জন্য বলা যায় যে এই যে গ্রন্থটি, এই গ্রন্থটির গুরুত্ব কিন্তু অপরিসীম। ঠিক আছে, তো এই গ্রন্থটিকে বাদ দিয়ে আমরা আদি মধ্যযুগের ইতিহাস রচনা করতে পারি না। ঠিক আছে, তো এই গ্রন্থটি থেকে ভারতবর্ষ বিশেষত কাশ্মীরের ইতিহাস সম্পর্কে আমরা খুঁটিনাটি নানা তথ্য জানতে পারি। তো স্টুডেন্টস, এই ছিল ইনফরমেশন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। তো আজকের আলোচনার ক্লাস এতটাই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ।